আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে এমন একটা টপিকে আমরা পডকাস্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে সবার খুবই আগ্রহের একটা জায়গা। সেই জায়গাটা হচ্ছে চায়না। চায়নাতে আমরা সবাই জানি বিজনেসের আড্ডাখানা, পৃথিবীর বিজনেসের আড্ডাখানা হচ্ছে চায়না। তো চায়নায় সাধারণত আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় যাই, আর ট্যুরিস্ট ভিসায় যাই আমরা কাজের পারপাসে বা প্রোডাক্ট সিলেকশনে বা এরকম। আর আরেকটা ক্যাটাগরি আছে ওয়ার্ক ভিসা, জেড ক্যাটাগরি, ওইটা খুব একটা বেশি চলমান না বাংলাদেশ থেকে। কিন্তু আপনি কি জানেন আরও একটা ভিসা আছে যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ বিজনেস সেট আপ করতে পারবেন চায়নায়, এবং আপনার বিজনেস যেটা বাংলাদেশে করছেন অথবা বাইরে করছেন বা করতে চাইছেন, এই পুরো জিনিসটার সব কিছুর স্থান যেখান থেকে আপনি প্রোডাক্টটা নেবেন সেটা চায়না হতে পারে। তো আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাই না দেন আমাদের সোহাগ ভাইয়ের কাছে। ভাইয়া এতদিন মানুষকে ইউরোপে বিজনেস সেট আপ করাইছে, এখন বাংলাদেশ থেকে সবগুলোকে পাঠাবে চায়নায়। তাহলে চলুন শুরু করি। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা বলেন ভাইয়া। ভাইয়া আমার কোয়েশ্চন তো অলওয়েজ আপনার কাছে সেম থাকে, সেটা ভাইয়া আমি চায়না যাব। এখন চায়নায় এতদিন দেখছি স্টুডেন্ট ভিসা, আমি আর পড়াশোনা করতে চাই না। এখন চেষ্টা করতেছিলাম ওয়ার্ক ভিসা নিয়ে, যদি হয় আলহামদুলিল্লাহ চলে যাব, আর যদি না হয় লাস্ট একটা অপশন বাকি আছে, সেটা বিজনেস সেট আপ করে আমি যাইতে চাই। আপনি আমাকে বলেন, আমি বাংলাদেশ থেকে চায়নায় বিজনেস সেট আপ করে বাংলাদেশে বিজনেস করি অথবা ইউরোপে বিজনেস করি, সেটা কিভাবে করব? আমি কি একা যাব নাকি আমার ফ্যামিলি নিয়ে যেতে পারবো? আর ওখানে আর কি কি অপরচুনিটি আছে যেটা আমি কাজে লাগাতে পারবো? থ্যাংক ইউ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক এক্সাইটেড। হ্যাঁ, আমার সাথে অনেকগুলো যে প্রশ্ন করছেন তাতে মনে হচ্ছে যে এতগুলো প্রশ্ন এক্সাইটমেন্ট না হলে একসাথে করার কথা না। হোয়াট এভার ইট ইজ, প্রথম বলি আমি সবাইকে ভাইয়া চায়না নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? আপনি যে বললেন সোহাগ ভাই এখন ইউরোপ না, সবাইকে ইউরোপ না নিয়ে চায়নাতে নিয়ে যাবে। সো আসলে সবাইকে আমার চায়না নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, এটা সত্য কথা যে আমরা চায়না নিয়ে কাজ করছি, চায়নাতে আমাদের অফিস নিচ্ছি, চায়নাতে আমাদের লয়ার, অ্যাকাউন্টেন্ট সব কিছুই আছে। এবং আপনি জেনে খুশি হবেন যে অলরেডি চায়নাতে আমরা যে কাজটা করতেছি বিজনেস সেটআপমেন্টে, আমাদের ক্লায়েন্টরা অলরেডি ভিসা পেয়েছে, যাদের নিয়ে আমরা কাজ করছিলাম। তাই নাকি? ইয়েস, অলরেডি ডান, এবং তারা চলে যাচ্ছে। তাদের বিএমইটি বা অন্য যেই কমপ্লিটগুলো কাজ আছে সেগুলো নিয়ে তারা এখন সেটেল হয়ে যাচ্ছে। সো আপনার যে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আপনি চায়নাতে বিজনেস সেট আপ করে ফ্যামিলি সহ ওখানে বসবাস করতে পারবেন, আপনার বাচ্চারা ওখানে পড়াশোনা করতে পারবে, আপনি যে কোনো ধরনের লিগেল বিজনেস ওখানে আপনি করতে পারবেন, যে কোনো ধরনের এনি কাইন্ড অফ বিজনেস আপনি চাইলে ওখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু দরকার হচ্ছে টাকা এবং সেই বিজনেসটা জানা। আচ্ছা, আমি এক্সপোর্ট ইম্পোর্ট মানে আমি কি দুইটাই করতে পারবো নাকি ওখান থেকে শুধু এক্সপোর্টই করতে পারবো? ওকে, অবশ্যই আপনি দুইটাই করতে পারবেন। দেখেন, বাংলাদেশেও যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান, বাংলাদেশের সকল প্রোডাক্ট আপনি কিন্তু চাইলে এক্সপোর্ট করতে পারবেন না, না, রিস্ট্রিকশন আছে। ধরেন আপনি ইলিশ মাছ চাইলেই কিন্তু সব ইলিশ মাছ সব দেশে আপনি পাঠাইতে পারবেন না, বা দেখবেন যে সিজন আছে, ওই সিজনে ইলিশ মাছ ধরাই যায় না, তো আপনি পাঠাবেন কিভাবে? বা আপনার চাল, বাংলাদেশে যখন সংকট, তখন কি চাইলে আপনি চাল বাইরে পাঠাতে পারবেন? গভর্নমেন্ট আপনাকে পাঠাতে দিবে না, কারণ আমার দেশের লোকজনেরই দরকার। সো এরকম এক্সপোর্ট বা ইম্পোর্ট আপনি যাই করতে যান না কেন, ওই দেশের নিয়ম মাইনা যে কোনো প্রোডাক্টই আপনি এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারবেন, রুলসটা আপনাকে ফলো করতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি আমাকে কয়েকটা বেস্ট সেলিং, সরি নট বেস্ট সেলিং প্রোডাক্টের আইডিয়া দেন, যেমন ই কমার্স আমি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি? ই কমার্স মানে চায়নার নাম আসলে না ই কমার্সের নামটা আসেই। ই কমার্স বিজনেস আছে, এর বাইরে আর কি আছে আমার আসলে আইডিয়াও নাই। আপনি যদি আমাকে বা অডিয়েন্সের জন্য যদি কিছু সুন্দর একটা আইডিয়া দিব আপনাকে। হ্যাঁ, আপনার হয়তো ভালো লাগতে পারে। আপনি এখন নিজ চোখে কি কি দেখতে পাচ্ছেন একটু আমাকে বলেন। আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আমার গায়ে একটা গেঞ্জি দেখতে পাচ্ছেন? এই গেঞ্জিটা কি চায়নার? হ্যাঁ, হয়তো বা চায়নার। যদি চায়নার না হয়, সুতাটা চায়নার। সুতা চায়নার না হয়, রংটা চায়নার। রং যদি চায়নার না হয়, কোনো মেশিনটা চায়নার। মেশিন যদি চায়নার না হয়, কোনো না কোনো র মেটেরিয়ালস এটার মধ্যে আছে। আমি আমার গেঞ্জির কথা বললাম। আপনি আমার মাথা যে চুল দেখছেন, সকালবেলা আমি শ্যাম্পু করে আসছি, শ্যাম্পুটা চায়নার। শ্যাম্পু যদি চায়নার না হয়, র মেটেরিয়ালসটা চায়নার। কিছু যদি না হয়, প্যাকেটটা চায়নার। আমার হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন, আপনার মাথার ক্যাপ, আমি এই যে কথা বলতেছি, হাতের মগ, এই যে টেবিল, এখনো কোনো জিনিস নাই আপনি যেটা দেখতেছেন সেটার সাথে চায়নার কোনো কিছু এখানে যুক্ত না আছে। আমার দর্শক যারা আছেন তারাও যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনি একটু চোখ ঘুরে দেখেন তো আপনার আশেপাশে যা আছে বা আপনি চোখে যা দেখতে পাচ্ছেন, চায়না ছাড়া কিছু আছে না? আপনি হয়তো বলবেন ভাইয়া সামনে একটা গাছ আছে, ভাই গাছে যে সার দিচ্ছেন হয়তো বা সেটা চায়নার, বা চায়নায় যে ওই সারটা যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদন মেশিনটা হয়তো চায়না। আমি কয়েকটা ইন্টারভিউ দিয়েছিলাম। ইভেন এমন কোনো জিনিস নাই যেই প্রোডাকশন বা এমন কিছু প্রোডাক্ট যে চায়না কেন্দ্রিক নাই। সারা পৃথিবীটাকে চায়না দখল করে আছে। সো আপনি যদি চায়নাতে একটা বিজনেস ওপেন করেন, সেই বিজনেসের এগেনস্টে এক্সপোর্ট করেন, সারা পৃথিবী 750 কোটি আপনার মার্কেট।
আপনি কতটুকু মার্কেট নিয়ে কাজ করতে পারবেন, আপনার ক্যাপাবিলিটি কতটুকু আছে, আপনার ফাইন্যান্স কতটুকু আছে। আপনার যে কোনো ধরনের ফাইন্যান্স নিয়ে আপনি যদি কাজ করতে চান, অ্যামাউন্ট নিয়ে কাজ করতে চান, এক্সপোর্ট করতে চান প্রোডাক্ট, সারা পৃথিবী আপনার কাস্টমার, কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে বিষয়, সম্পূর্ণ আমার উপরে টোটালি। আপনি এই ক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ থাকবে কিনা আমাদের জন্য? অফকোর্স। যেমন আপনি যেহেতু অলরেডি একজন সিজনাল বিজনেসম্যান, লাইক 24/7 আমি দেখি হচ্ছে সোহাগের মাথায় খালি বিজনেস ঘুরে, যেটা পাই সেটা নিয়ে বিজনেস। এখন সেই জায়গা থেকে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। অফকোর্স দেখেন, আমি বিজনেস বলতে বা বিজনেস যেটা বললেন মাথা ঘুরাইলেই বিজনেস, আসলে যারা বিজনেস করতে জানে, পয়সা বানাতে জানে, বিজনেসটা হচ্ছে একটা ফ্যাক্টর, প্রোডাক্ট হচ্ছে একটা সিম্বল। আপনি যেই প্রোডাক্টটাই বাংলাদেশে আইনা বিক্রি করেন না কেন, এই প্রোডাক্টটা যদি আপনি বিজনেস ক্যাটাগরিতে ফেলাতে পারেন, অর্থাৎ এই প্রোডাক্টটা চলবে কিনা, এই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা, এই প্রোডাক্টের ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এটার সাথে কোনো ভ্যালু অ্যাডেড যোগ করবো কিনা, এই বিষয়গুলো যাতে বিজনেস যদি আপনি বোঝেন যে কিভাবে বিজনেস করতে হয়, সেই বিজনেসটা বললে প্রোডাক্ট কোনো বিষয় না বা সার্ভিস কোনো বিষয় না। সো অনেকেই বলে যে লিথুনিয়াতে বা চায়নাতে এই বিজনেস করা সম্ভব না। কেন সম্ভব না? আপনি দেখেন, যেই বিজনেস আপনি জীবনে ধরা খাইছেন বা লস খাইছেন, ওই বিজনেস দিয়ে কেউ না কেউ কোটিপতি হয়েছে, মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। বিজনেসটা কিন্তু খারাপ ছিল না, প্রোডাক্টটা খারাপ ছিল না, যেই প্রোডাক্টটা তৈরি হয়েছে আপনি বিজনেস নিজের মতো করে নিতে পারেন নাই, বা আপনি বিজনেস কীভাবে করতে হবে, মার্কেটিং করতে হবে, সেলস করতে হবে, অপারেশন চালাইতে হবে, প্রোডাকশন করতে হবে, কমিশন দিতে হবে, আপনার কন্টেন্ট বানাবে, হোয়াট এভার ইট ইজ, অনেক পয়েন্ট নিয়ে একটা বিজনেস। ভাই আপনার মানে বিষয়টা হচ্ছে অনেকটা মানে ইচ্ছে, আপনার যদি ইচ্ছা হয় আনসার দিয়েন, যদি হয় দিয়েন না, সেটা হচ্ছে আপনার কোনো একটা বিজনেস রিভিল করে দেন না আমাদেরকে, যে হ্যাঁ আপনি এই বিজনেসটা করছেন চায়না থেকে। হ্যাঁ, আমি যেমন ই বাইকটা করতেছি, আমি ই বাইক নিচ্ছি চায়না থেকে লিথুনিয়াতে। কেন লিথুনিয়াতে? আমি তো বাংলাদেশে ই বাইক আনলাম না, কারণ বাংলাদেশে বিদ্যুতের সমস্যা, কারেন্ট নেই, আমাদের রাস্তাঘাটের ওরকম অবস্থা না, এবং আমরা ইউজ টু না সাইকেল চালানোর জন্য, রিক্সায় উঠতে ইউজ টু। এখানে রিক্সাওয়ালারে 10 টাকা 20 টাকা 30 টাকা দিলেই, ভাড়া দিলেই পাওয়া যাচ্ছে। ইউরোপে আপনি ডিমান্ডেবল একটা ই বাইক, সবাই এটা ব্যবহার করতে চায়, ব্যবহার করে, ওদের শারীরিক কাজের জন্য বলেন, বা আমাদের দেশ থেকে যারা যায় প্রথমেই ফুড ডেলিভারির কাজটা করে। আমি দেখলাম এটা ডিমান্ডেবল। আমি যখন ওইখানে দেখলাম যেই প্রোডাক্টটা 1250 ইউরো একটা সাইকেল, সেটা চায়না থেকে ইউরোপে নিতে মাত্র 450 ইউরো খরচ হয়। সো আমি উইথ ডেলিভারি আপনার ওয়্যারহাউসে 500 টাকার মতো পড়ে যায় সর্বোচ্চ, সব সহ ট্যাক্স ভ্যাট। এইটা আপনি কেন নিছেন? ডিমান্ড। আমি এখন যখন দেখলাম, দেখেন আমি কি করছি, আমি চায়না থেকে নিলাম, নিয়ে আমি সেল করতেছি, শুধু সেটা সেল করি না, এবার আমি রেন্টে গেছি, তারপর আমি রিপেয়ারে গেছি, অর্থাৎ যে ই বাইক নিচ্ছে তার কিন্তু ই বাইক রিপেয়ার করতে হবে, তার চাকা লিক হবে, ব্রেক প্যাড লাগবে, ড্যাশবোর্ড লাগবে, সব কিছুই কিন্তু চেঞ্জেবল, কারণ বাইরে চলতেছে, এটা রাস্তায় চললে ওটা রিপেয়ার করাই লাগবে। একটা টায়ারের দাম 9 ইউরো বা 7 ইউরো, এইটা ঠিক করতে লাগে 20 ইউরো, মানে 30 ইউরো লাগে একটা টায়ার চেঞ্জ করতে লিথুনিয়াতে। আমি 9 ইউরোর একটা প্রোডাক্ট আমি 30 ইউরোতে বিক্রি করতেছি, 35 ইউরোতে বিক্রি করতেছি, সাইকেলের চেয়ে বেশি প্রফিট। সো অবশ্যই অবশ্যই কস্টিং আছে। সো আমি তো যাকে রাখছি তাকে তো স্যালারি বেস রাখছি, বাট প্রোডাক্ট দিয়ে তো আমি ব্যবসা করতেছি। দেখেন, অনেকে চিন্তা করে ই বাইক দিয়ে আবার কীভাবে ব্যবসা সম্ভব, ই বাইক তো সেলই নেই। তো আপনি 20টা ই বাইক সেল করে আমি মাসে যে প্রফিট করি, ন্যাচারাল যা দোকানদার তারা এইভাবে হয়তো চিন্তা করে না। ভাইয়া আপনি বলছিলেন অনেকে হচ্ছে কেমনে করে, হ্যাঁ ই বাইক দিয়ে কেমন ওরাও করতে পারে না ওই জায়গা থেকে। আমি কি করেছি, আমি ই বাইকটা নিয়েছি, ই বাইকের সাথে ই বাইক রেন্ট দিচ্ছি, ই বাইক সেল করতেছি, ই বাইক রিপেয়ারে গেছি, জিনিস কিন্তু একই, এবং প্রত্যেকটার সাথে চায়না জড়িত, এবং চায়না থেকে প্রোডাক্ট এনে আমি সেল করতেছি। এখন যখন আমার বিজনেসটা চায়নাতে গিয়ে আমি বসলাম, চায়না থেকে বিজনেস সেট আপ করেছি, আমি কি চায়না থেকে যে বাইকটা পাঠাইতো 450 টাকায়, সে কি কিছু বিজনেস প্রফিট করতো না? অবশ্যই সে চায়না থেকে লিথুনিয়াতে এনে কিন্তু প্রফিট করতো, সেই প্রফিটটাও কিন্তু এখন আমার ঘরেই থাকবে, বিকজ চায়নাতেই অলরেডি কিন্তু আমার এখন অফিস, এবং লিথুনিয়াতেই আমাদের অফিস। সো এটা নিয়ে এখন যখন আমি চায়না থেকে আসতেছি, ইউরোপ শুধু লিথুনিয়াতেই কিন্তু ই বাইক বিক্রি হয় না, এখন কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই 45 কোটি লোক ইউরোপে যারা আছে, কোথায় কোথায় ই বাইক আমরা পাইকারি সেল করতে পারি। পুরো জিনিসটা আপনি চায়না থেকে, মানে আপনি একটা আপনার বিজনেস রিভিল করে দিলেন, আমি যদি চাই আমি করতে পারেন। এখন দেখেন টিম আমার কাজ করতেছে, কিন্তু আমাদের টিম, অর্থাৎ ইভালদাস বা যে আছে, যেমন হচ্ছে আপনি আপনার একটা বিজনেস আছে ইউরোপে, আমি ইউরোপে যাইতে পারতেছি না, বা এত বড় বাজেট আমার নাই, আমি যেহেতু বাজেটটা সম্পর্কে জানি এই জন্য কথাটা বলতে পারতেছি। চায়নাতে নিশ্চয়ই ইউরোপের চাইতে কম বাজেট লাগবে আমার বিজনেস ফরমেশন করতে। এখন আমি যদি আপনাকে বলি যে ভাইয়া চায়নায় আমি বিজনেস ফরমেশন করব, আমি আপনার সাথে কোনো একটা বিজনেসে কানেক্ট হতে চাই, আমি প্রোডাক্ট পাঠাবো, সোর্সিংয়ের দায়িত্ব আমার, আপনি আমাকে জাস্ট কাজ দেন, ইজ ইট পসিবল? 100% পসিবল। আরেকটা জিনিস পসিবল কি আমি আপনাকে বলি, আপনি চায়নাতে গেছেন, আমি তো এখন কারো না কারো কাছ থেকে ই বাইক কিনতেছি, ধরে নিলাম আপনি চায়নাতে বিজনেস সেট আপ করেছেন, আপনি যদি আমাকে ই বাইক দিতে পারেন, ওয়াই নট আমি আপনার কাছ থেকে নিব, অবশ্যই আমি আপনার কাছ থেকে নিব।
আমি আরেকজনকে তো দিচ্ছি, রাইট, আমি ইকো প্রোডাক্ট নিচ্ছি, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিচ্ছি, আপনি যদি চায়নাতে আমাকে ভালো প্রাইসে দিতে পারেন, আমি কেন আপনার কাছ থেকে নিব না? অবশ্যই আপনার কাছ থেকে নিব। সাথে সাথে বলে রাখি, ইউরোপে যেহেতু আমি আপনার কমিউনিকেশনে আসি, কানেক্টিভিটিতে আসি, অন্য কারো যদি প্রোডাক্ট লাগে আপনার হয়তো আমি কাজ করতে পারি, আপনি যদি আমাকে একটা কমিশন দিয়ে দেন। রাইট, অনেক রকম সুযোগ আছে। সো আমরা চায়নাটা চুজ করার কারণটা কি? যেহেতু পৃথিবীর সাথে চায়না কানেক্টেড, আপনি ইউরোপের বাসিন্দা হন, আপনি আমেরিকার বাসিন্দা হন, ইউকের বাসিন্দা হন, যেখানেই রেসিডেন্সি নেন না কেন বা যেখানে আপনি সেকেন্ড পাসপোর্ট করেন না কেন, আপনি যদি বিজনেস করতে যান, বিজনেসের চিন্তা করতে গেলে অবশ্যই আপনাকে চায়নাকে কানেক্ট করতে হবে। সো অনেকেই আছে এই মুহূর্তে হয়তো ইউরোপে সাহস করছে না, তার ওই পরিমাণ ইনভেস্টমেন্ট নাই, চায়নাতে খুব কম খরচে ওখানে সেট আপ নিয়ে যাওয়া যায় এবং ফ্যামিলি সহ ওখানে বসবাস করা যায়, বাচ্চারা পড়াশোনা করতে পারে, অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে চায়নাতে পড়াশোনা করতেছে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা চিন্তা করলাম যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে যাচ্ছে এবং কনফার্ম ভিসা যাচ্ছে, ভিসার আসলে গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু এই পর্যন্ত আমাদের চায়না কোনো রিফিউজ হয় নাই আর হওয়ার চান্সও নাই। এখন পর্যন্ত কয়টা হইলো আমাদের? আমাদের 3-4টা হয়ে গেছে, 3-4টা হয়ে গেছে, রিফিউজ হয় না, একটাও রিফিউজ, যে কয়টা ফাইল পড়ছে প্রত্যেকটাই। আচ্ছা, এটা যেহেতু আসছে বারবার, খরচের কথা যেহেতু আসছে, ইউরোপের সাথে যেহেতু একটা তুলনা হচ্ছে, হোয়াট ইজ দ্য কস্ট? ভেরি গুড। দেখেন, আপনার বিজনেস যদি একটা ফরমেশন করে যাইতে চান, আপনার 30 থেকে 40 লাখ টাকা দেখাইতে হয় ইউরোপে, যেটা অ্যাকচুয়ালি কস্ট 5 থেকে 6 লাখ টাকা, কিন্তু দেখাইতে হয় 40 থেকে 50 লাখ টাকার উপর থাকতে হয়, পেড আপ ক্যাপিটাল। চায়নাতে 6 লাখ টাকা টোটাল কমপ্লিট হয়ে যায়। 6 লাখ টাকায়? 6 লাখ টাকায় ভিসা, ইনক্লুডিং ভিসা? ইনক্লুডিং ভিসা। ভিসাটা হয় ওয়ার্ক পারমিট ভিসা, নিজের কোম্পানিতে নিজের ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হয়। সো নিজে যখন কোম্পানি ফরমেশন করছেন, ওখানে থাকতে পারছেন, ব্যবসা করতে পারতেছেন, ফ্যামিলি সহ আপনি কন্টিনিউ করতে পারতেছেন। কোথায় 6 লাখ টাকা, কোথায় 40 থেকে 50 লাখ টাকা থাকতে হয়। বাকি যে টাকা দেখাইতে হয় সেটা যদি আপনি বিজনেসে এস্টাবলিশমেন্ট করেন বা বিজনেসে সত্যিকার অর্থে বিনিয়োগ করেন, এত টাকা এক্সপোর্ট ইম্পোর্টে বিনিয়োগ করতে হয় না। কারণ যদি কমিশন বেস কাজ করেন, ক্লায়েন্ট অ্যান্ড সাপ্লায়ার দুইটার সাথে কমিশন বেস করলেও হিউজ টাকা ইনকাম করা যায়। আমি মাঝখানে মিডিয়া বা কমিশন, হ্যাঁ কমিশন, আমি হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে কানেক্ট করব। ধরেন আমি আপনার সাথে কানেক্ট হলাম, আমি হচ্ছে আপনি আমাকে বললেন যে আমার এই এই প্রোডাক্ট লাগবে, এবার আমি ঘুরলাম চায়না কোথায় পাওয়া যায়, একদম ফ্যাক্টরি থেকে ওখান থেকে হচ্ছে কালেক্ট করে আমি মাঝখানে একটা কমিশন রেখে, অথবা বললাম যে এটার প্রাইস আমাকে এত% কমিশন দিতে হবে, জি এই কাজটা করলাম। আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে 6 লাখ টাকা হচ্ছে আমার ভিসা সহ। একদম। আমি এখন ফ্যামিলি নিয়ে ওখানে যাব, তাহলে আমার মান্থলি কেমন কস্টিং লাগবে, এবং ওই বিজনেসটা ওখানে পরিচালনা করারও তো একটা কস্টিং আছে, যেটা ইউরোপেও আছে, পৃথিবীর সব দেশেই আছে। তো ইউরোপে ধরেন হচ্ছে আমি যেহেতু জানি, সুতরাং ওখানে হচ্ছে 14,000 ইউরো দিয়ে আমি গেলাম, এরপর হচ্ছে আমার মান্থলি একজন এমপ্লয়ি রাখতে হবে বা 2জন রাখতে হবে। চায়নাতে এরকম কোনো অপশন, এরকম কোনো অপশন নাই, তার মানে আমার ওই কস্টিং এর টেনশনটা নাই, আমি একাই কাজ করতে পারবো। কেন? আপনি তো আপনার কোম্পানির ওয়ার্কার। এটাই বললাম যে আমি ওয়ার্কার, আমি নিজেই কাজ করতে পারবো, আমার আরেকজনকে হায়ার করার প্যারাটা নাই। ওকে গুড, তাহলে আমার কস্টিংটা ওখানে বাঁচলো। এরপর হচ্ছে আমার থাকা খাওয়া। এখন আমি ধরেন প্রথম দিকে আমি অবশ্যই সবাই চিন্তা করবে, আমি ফ্যামিলি নিয়ে প্রথমেই যেতে চাইবে না, বেশিরভাগই চিন্তা করবো আমি আগে হচ্ছে দেখি কী অবস্থা। মানে আমি 6 লাখ টাকা ওখানে চলে গেলাম, এরপরে হচ্ছে আমি একটা বিজনেস অপরচুনিটি খুঁজে বের করবো বা করতে হবে, অথবা আমি প্রথম থেকে সিলেক্ট করে গেলাম কোন বিজনেসটা করব। এখন আমার মান্থলি যে কস্টিংটা আছে সেটা অ্যারাউন্ড কত হইতে পারে? যদি একজন লোক হয় যে আপনি প্রথমে গেছেন 20 থেকে 30 হাজার টাকা, ডিপেন্ড আপ টু আপনার লাইফস্টাইল, যে আপনি কীরকম বাসায় থাকবেন খাবেন তার উপরে, এটা 40-50 হইতে পারে, ডিপেন্ড আপ টু। আর লাক্সারির তো শেষ নেই, আপনি যদি লাক্সারি কত নেন নিতে পারেন। এটা ফ্যামিলি হয়ে গেলে 50 থেকে 55 বা 60 হাজার টাকার মধ্যে আপনি কাভার করতে পারবেন। ওই একই কথা লাক্সারি, বা আপনি কীরকম ফ্ল্যাট, কোথায় পড়াশোনা করেছেন তার উপরে ডিপেন্ড করবে, আবার কোথায় থাকতেছি। ট্রু, মানে এটা হচ্ছে বিষয় যে এই টাকার মধ্যে আপনার থাকা খাওয়াটা হয়ে যাবে। আমি ধরলাম আমি সিঙ্গেল, আমি যেমন হচ্ছে আমি অনেক SME বিজনেস ওনারদেরকে চিনি বাংলাদেশের, যাদের জন্য 6 লাখ টাকা ইজ নট এ বিগ অ্যামাউন্ট অ্যাকচুয়ালি, কোনো টাকাই না। সে এতদিন যেটা করতো বাংলাদেশে বসে হচ্ছে, যেমন বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে, আমি নাম বলছি না আর কি এখন, তো ওই সব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্টটা আনতো, এনে হচ্ছে সে সেল করে। এখন সে যদি এই ভিডিওটা দেখে বা সে যদি চায় যে ওকে আমি ওনাকে দেওয়ার চাইতে আমি যদি নিজে সোর্স করি, তাহলে আমার আরও অনেকগুলো অপরচুনিটি তৈরি হবে। যেমন সে যেহেতু SME বিজনেস ওনার, তার আরও 1000 অফ SME বিজনেস ওনারের সাথে কানেকশন আছে। সো আরেকজনকে যে কমিশনটা সবাই দিচ্ছে, এই একটু আগে যে কথাটা বললাম, সে নিজে চলে গেল এবং বললো যে তোমাদের প্রোডাক্টটা আমি পাঠাচ্ছি, এই অপরচুনিটিটা কিন্তু সে নিতে পারতেছে। সে যদি চায় তাহলে হচ্ছে তার 6 লাখ টাকা এখানে কস্টিং গেল, মান্থলি তার অ্যাভারেজে আমি 30,000 থেকে 50,000 টাকা ধরলাম অ্যাভারেজ, কারণ তার তো ঘোরাঘুরি করা লাগবে, ওইটা তো একটা কস্টিং আছে, ওটা তো বিজনেস কস্ট, ওইটা বিজনেস কস্ট, রাইট। আচ্ছা ধরেন হচ্ছে আমার পার্সোনাল কস্ট 30,000, বিজনেস কস্ট মান্থলি, অফিস নিতে হবে আমার যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন না হয় কমিশন এজেন্ট যে আপনি শুধু প্রোডাক্ট আসে, তাহলে তো অফিস নেওয়ার প্রয়োজন করবে না। চায়নাতে গভর্নমেন্টের সাথে
ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, বিকজ অফ আপনি যে অফিসটা দেখাইছেন 1 বছরের, এই 6 লাখ টাকার মতো আমরা 1 বছর অফিস দেখাই দিব, একটা টেবিল চেয়ার পাবেন, অর্থাৎ আমরা কোয়ার্কিং স্পেস যেটা বলি, আপনি সেটা ইউজ করে অফিস করতে পারেন। আচ্ছা, সেটাও আমি চাইলে ইউজ করতে পারবো, এবং পরবর্তীতে আমি যদি চাই যে ওইটাই আবার কন্টিনিউ করবো, ওইটাও পারবো চাইলে। ওকে, তাহলে হচ্ছে আমার অফিস কস্টিং চলে গেলো, আমার এমপ্লয়ি কস্টিং চলে গেলো, এমপ্লয়ি আমি নিজে যেহেতু। এরপর হচ্ছে আমার থাকা পার্সোনাল কস্টিং হচ্ছে 30,000 টাকার মতো, আর আমার যে বিজনেস কস্টিংটা আছে সেটা আমি রাফলি কেমন ধরবো? ডিপেন্ড আপ টু বিজনেস কস্টিংটা আপনি কি করবেন। আপনি যদি যাতায়াত বা ঘোরাঘুরি বা সোর্সিং বলছি আমি, দেখেন যদি এমন হয় যে আমি প্রোডাক্ট কিনে পাঠাবো, কাস্টমারের কাছ থেকে পরে টাকা নিব, একটা হিসাব। যদি কাস্টমার আগে টাকা পাঠায়, আমি প্রোডাক্ট পাঠাবো পরে, আমি নিজে থেকে প্রোডাক্ট কিনি, আবার বাংলাদেশে এনে নিজে বিজি। আপনার বিজনেস মডেলটা কি, বিজনেস ফর্মুলাটা কি, সেটার উপর ডিপেন্ড করবে ইনভেস্টমেন্ট। বিশেষ করে একদম ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না যদি আপনার ফেস ভ্যালু ভালো থাকে। ধরেন আপনার চায়নাতে একটা প্রোডাক্ট দরকার, আমি আছি চায়নাতে, তো আমি বললাম আপনি ধরে নিলাম এই কাপটা আপনি ইম্পোর্ট করবেন। তো সোহাগ ভাই কাপের দাম কত? ভাইয়া চায়নাতে এটা 2 টাকা, বাংলাদেশে কত? 12 টাকা। ঠিক আছে সোহাগ ভাই, আমাকে 100 পিস কাপ পাঠিয়ে দেন বা 5,000 পিস কাপ পাঠিয়ে দেন। ওকে, আপনি 50% টাকা পাঠিয়ে দেন, আপনি চোখ বন্ধ করে আমার পাঠিয়ে দিবেন, বিকজ আপনি আমার বিশ্বাস করেন। রাইট। সো আপনি যে আমার টাকা পাঠিয়ে দিলেন, ওই টাকাটা আমি যখন ফ্যাক্টরিতে দিলাম, ফ্যাক্টরি কিন্তু প্রোডাকশন করে বা ফ্যাক্টরির কাছে রেডি আছে, ফ্যাক্টরি আমাকে প্রোডাক্টটা দিয়ে দিল, আমি আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম যে ভাইয়া প্রোডাক্ট মাল বিমানে উঠে গেছে, আপনি বাকি টাকাটা সেন্ড করে দেন, বা শিপে পাঠালে যে বাকি টাকাটা সেন্ড করে দেন। আপনি দেখলেন যে মাল তো শিপমেন্ট হয়ে গেছে, আপনি আমার টাকা পাঠিয়ে দিয়েছেন। সো আমার কি কোনো টাকা লাগলো? আমি 2 টাকা যে এই কাপটা কিনলাম, আমি কিন্তু 10 পয়সা হলে ব্যবসা করছি, এই 10 পয়সা কিন্তু আমার পকেটে থেকে যাচ্ছে। এখন আমি কতজন আবিদ ভাইকে খুঁজে বের করতে পারতেছি, কতজন ভাই আবিদ ভাই আমাকে চেনে, তার উপর ডিপেন্ড করে। এখন আবিদ ভাই আমাকে চেনে না, নতুন একজন আবিদ ভাই আসে, ঠিক আছে ভাই বাংলাদেশে মাল আসার পরে আপনি টাকা দিন, অর্ডার দেন, আমাকে জাস্ট 5% বা 10% অ্যাডভান্স করেন, আপনি আসলে যে মালটা নেবেন এটার কনফার্মেশনটা দেন। মাল চলে আসছে আপনার অফিসে বা আপনার দোকানে নিয়ে আসি, আবিদ ভাই চায়না থেকে মাল চাইছিলেন, এই যে 2 টাকার মাল চলে আসছে, আপনি 10 টাকা দিয়েছিলেন, 190 টাকা এখন দেন, তাহলে আমার 190 টাকা চালান। আচ্ছা, যদি কোনো কারণে ধরেন আমি ফ্যাক্টরি থেকে একটা মাল নিলাম, এমন অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, এই আমি জাস্ট সলিউশন আছে কিনা এটার জন্য সেটা জানার জন্য, ধরেন আমি ফ্যাক্টরি থেকে একটা মাল নিলাম, নেওয়ার পরে সে আমাকে 20% পে করলো, আমি গ্যারান্টি তো পেলাম যে সে নিচ্ছে, কিন্তু বাংলাদেশে আনার পরে সে নিল না, এরপর যদি এই মালটা ব্যাক যায়, সে ফ্যাক্টরিকে ব্যাক নিবে? আপনি ব্যাক দিতেই পারবেন না, এখান থেকে পাঠাতে পারবেন, এটা লস। এটা লস। আপনি যে প্রোডাক্ট নিয়ে আসছেন, এটা আপনি সাধারণত সব প্রোডাক্ট চায়নাতে আপনি এক্সপোর্ট করতে পারবেন না, এই জন্যই তো টিটি এলসি এই কারণেই হয়ে আপনার প্রসিডিউর আছে, প্রসিডিউরটা মেনটেন করতে হয়। আপনি যদি ডিরেক্ট এলসিতে যান, আমি যেটা বললাম এটা পার্সোনাল রিলেশনশিপ, আপনার আমার এলসিতে যাওয়াটা বেটার। হ্যাঁ, এলসিতে 2 পক্ষই সেফ থাকবেন, যদি এটা কন্টেনার প্রোডাক্ট হয়, এটা অনেক বড় ব্যাপার। সো এরকম দেখেন, আপনি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করতে পারেন। চায়নাতে দেখেন আপনি যে কাজ করেন, ভিডিও এডিং এর কাজ করেন, হিউজ ডিমান্ড। চায়নাতে তো আসলে বাংলাদেশের মতোই হচ্ছে অ্যাফোর্ডেবল লেবার বলি বা চিপ লেবার বলি, ওখানেও অ্যাভেলেবেল আছে না। এখন চায়নাতে অ্যাভেলেবেল লেবার বাংলাদেশের মতো না, অনেক বেশি কস্টলি হয়ে গেছে আগে থেকে। অবশ্যই, কারণ আপনি বুঝতে হবে তারা পৃথিবীটাকে এখন কন্ট্রোল করছে এবং তারাও স্ট্যান্ডার্ড মেনটেন করছে, সেই অনুযায়ী বাংলাদেশের লেবার কস্টের থেকে চায়নার লেবার কস্ট এখন অনেক হাই। একটা সময় কম ছিল, এখন অনেক হাই, যার কারণে দেখবেন অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি চাইনিজরাই এখন আমাদের দেশে আসতেছে বা অন্য দেশে গিয়ে স্থাপন করতেছে। লেবার কস্টের ব্যাপার আছে, এক্সপোর্ট ডিউটির ব্যাপার আছে, এবং অনেক সময় দেখবেন চাইনিজদেরকে আপনার ট্যাক্স বন্ধ করে দিচ্ছে বা বলতেছে এই চায়না থেকে প্রোডাক্ট আনলে ইউএসএতে এত% ট্যাক্স দিতে হবে। তো চায়না কি করতেছে, ইউএসএ যাদেরকে ট্যাক্স করতেছে না, যে ইম্পোজ করতেছে না, যে ঠিক আছে ও আমার দেশ থেকে নিলে 10%, চায়না থেকে নিলে 40%, তো চায়না ফ্যাক্টরি এসে করতেছে বাংলাদেশে 10% আমি আমেরিকায় প্রোডাক্ট পাঠাইতে পারতেছি ফর ট্যাগ বাংলাদেশ। সেরকম অনেক বিষয় আছে, এটা বিজনেস অ্যাসপেক্টের। আমরা অত বড় সার্ভিস বিজনেসটা নিয়ে যদি বলেন, ধরেন অনেকে হচ্ছে সার্ভিস বিজনেস আছে বা সফটওয়্যার বিজনেস আছে, এরকম যারা আছে, হ্যাঁ, চায়নারা দেখবেন চায়নাদের দুর্বলতা হচ্ছে ইংরেজিতে। ওকে, তাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটা তারা অতটা পারদর্শী না যতটা চাইনিজে পারদর্শী, এবং দেখবেন ওদের অ্যাপস, আপনি ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব বা গুগল, এই রিলেটেড তারা কিন্তু তাদের নিজস্ব সক্রিয়তায় তারা বিজনেস করে এবং এই জিনিসগুলো তারা এস্টাবলিশ করে। এই জন্য বাংলাদেশ থেকে আমরা জেড ক্যাটাগরি নিয়ে অনেকগুলো কাজ করছি। আমাদের কাছে ডিমান্ড ছিল যে ইংরেজি জানা ছেলে পেলে আমাদেরকে দাও। জেড ক্যাটাগরির অনেক ডিমান্ড ওদেরও আছে, তো আমাদের কাছে অনেক ডিমান্ড আসলো যে যারা ইংরেজি জানা লোকজন আছে এদেরকে আমাদেরকে দাও। তো ওদের দেশে কি ইংরেজি জানা লোকজন নাই? ওদের দেশেও কিন্তু ইংরেজি জানা লোকজন আছে। তাদেরকে যে পরিমাণ স্যালারি দিয়ে রাখা যায়, আমাদের দেশের লোকজনকে তার থেকে কম স্যালারি দেয়। আমি যদি বলি বাংলাদেশের একটা ছেলেকে 1 লাখ টাকা বেতন দিলে সে হ্যাপি, ইংরেজিতে গ্রাজুয়েশন মাস্টার্স হ্যাপি, বাট 1 লাখ টাকা দিয়ে ইংরেজি জানা একটা ছেলেকে চায়নাতে যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বেরোছে তাদেরকে 1 লাখ টাকা দিয়ে রাখা যায় না, যে সেলসম্যান, তাদের বেতনটা আরও বেশি। সো এই যে একটা জব
মার্কেট বা জব সেক্টর রেডি হইলো সেটা কিন্তু এই ভাষাজনিত কারণে। ঠিক অনুরূপভাবে আমাদের দেশে একটা ভিডিও এডিটর যেই টাকায় কাজ করে ওই দেশের একটা ভিডিও এডিটরকেও এখন ওই টাকায় পাওয়া যাচ্ছে না। অবশ্যই, কারণ হচ্ছে আপনি সহজ হিসাব, ইংরেজি জানা লোকজন, আপনি তো ফেসবুকে যদি অ্যাড দিতে যান আপনি ওখান থেকে ফেসবুকে অ্যাড দিতেই পারবেন না, কারণ ফেসবুকটাই তো আপনি রান করতে পারবেন না। অনেক ধরনের কারিকুলাম আছে যেটা অ্যাক্টিভিটিস করতে হয়, কিন্তু সে কিন্তু কানেক্টেড সারা পৃথিবীতে। বাংলাদেশে তার যদি চাইনিজ কোনো প্রোডাক্টের অ্যাড দিতে হয় তাহলে যদি তার ফেসবুক প্ল্যাটফর্মে আসতে হয়, চায়না বসে তো সেটা করতে পারতেছে না, হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারতেছে না। এরকম অনেক সার্ভিস আছে যেই সার্ভিসগুলো চাইনিজরা যারা বেটার করতেছে তারা আউট অফ চায়না থেকে সার্ভিসটা নিচ্ছে ওয়ার্ল্ডকে কানেক্ট করার জন্য। এই সার্ভিসগুলোতে, এই সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে হিউজ ডিমান্ড, যেটা এখন চায়নাতে কস্ট বেশি, চায়নার থেকে বাংলাদেশে কস্ট কম। আপনার অপারেশনটা যদি বাংলাদেশ থেকে চালান এবং আপনার প্রোডাক্ট ওরিয়েন্টেড জিনিসটা যদি চায়নাতে থাকে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন, এবং চাইনিজদেরকে এই সার্ভিসটা আপনি দিতে পারবেন যদি চাইনিজ আর ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে। কারণ অনেক চাইনিজ আছে ইংরেজি বোঝে না, তো আপনি যদি চাইনিজ বোঝেন, ইংরেজিতে তাদেরকে রেজাল্ট দিতে পারেন, তার যদি এক কথায় কেন এটা করতেছে, সে তার প্রোডাক্টটাকে বা সে তার সার্ভিসটাকে সেল বাড়ানোর জন্য করতেছে, তো তার আপনার কারণে তার যদি সেল বাড়ে তাহলে অবশ্যই আপনার কাছে চলে আসবে। এবং অনেক অর্ডার চায়নার অনেক অর্ডার এরকম বাংলাদেশে আসতেছে, এবং অনেক ছেলেপেলে আছে যারা কাজ করতেছে, আমাদের নিজের দেখা লোক, আমরা যাদেরকে পাঠাইছি তারা সেলসে ভালো করতেছে এবং বেশ ভালো আছে, বছরের পর বছর তারা জব করতেছে। তো যেহেতু তারা ওখানে জব করতেছে তার মানে একটা ভালো ফিল্ড আছে। সো আপনিও যখন আপনার বিজনেসটা ওখানে সেট আপ করবেন, চাইলে ওই সার্ভিসগুলো বাংলাদেশে এনে কাজ করাতে পারবেন, বাংলাদেশ থেকে সার্ভিসটা ওখানে যাচ্ছে, টাকাটা আসতেছে, প্লাস আপনার যদি কোনো প্রোডাক্ট দরকার হয় প্রোডাক্ট এখানে নিয়ে আসতে পারতেছেন। এতদিন আমরা জানতাম হচ্ছে ইউরোপে হচ্ছে আমরা যদি এই সার্ভিস সেল করি, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস যারা, ধরেন না ভিডিও এডিটিং বলেন বা ভিডিওগ্রাফি এই রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং বলেন, ইউরোপে হচ্ছে আমরা যদি সার্ভিস সেল করি ওইখান থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট, দ্যাট মিনস এই অপরচুনিটিটা আমার চায়নাতেও আছে। দেখেন ইউরোপে হচ্ছে 1 টাকা 150 টাকা, এখানে 1 টাকা 20 টাকা, ঠিক আছে। সো আলটিমেটলি কিন্তু আমাদের থেকে তার ইকোনমিতে ফার্স্ট, তা না হলে তো আপনার কারেন্সিটা এত 20 গুণ বেশি, ওটা 150 গুণ বেশি, এটা 20 গুণ বেশি। এটা ধীরে ধীরে আরও বাড়তেছে, প্রতিনিয়তই কিন্তু বাড়তেছে। যদিও 20 গুণ, আগে যেই ছেলেটা 1000 ইয়েনে কাজ করতো সে কিন্তু আর এখন 1000 ইয়েনে কাজ করে না, বিকজ তার দেশের সব জিনিসপত্রের দাম বাড়তেছে, স্যালারি বাড়তেছে, দেশ উন্নত হচ্ছে, আলটিমেটলি তার খরচ বেড়ে গেছে। সো আলটিমেটলি যেই লেবারটা ধরেন ভিডিও এডিটিং করতো, সে যেটা 1000 ইয়েনে করতো সে এখন 1000 ইয়েনে করে না, সে হয়তো 2000 ইয়েনে করতেছে, কিন্তু বাংলাদেশে এটা করতে তো 1000 ইয়েন খরচ নেই। সো আলটিমেটলি তাকে আপনি যদি অফার করতে পারেন, বুঝাইতে পারেন, তার কন্টেন্ট, ল্যাঙ্গুয়েজ সব কিছু দিতে পারেন, আপনি এখান থেকে কন্টেন্ট করে সারা পৃথিবীর ওদের সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারেন। এরকম আমি প্রোডাক্ট বিজনেস গেলাম, সার্ভিস বিজনেস গেলাম, আর কি বিজনেস আছে? ব্যবসায়িক দুনিয়ায় প্রোডাক্ট আর সার্ভিস ছাড়া কোনো জিনিস নাই। আচ্ছা আচ্ছা, আপনি প্রোডাক্ট বেজ যাইতে হবে, নাহলে সার্ভিস বেজ যাইতে হবে। যাই হোক, আমরা ধরেন কিছু প্রোডাক্টের কথা বললাম, কিছু ইউনিক প্রোডাক্ট যেমন আপনারটা বললেন, আপনি যে এটা ইউনিক না, দেখেন কোনো প্রোডাক্ট ইউনিক না যদি সেটা ডিমান্ডেবল না হয়। আপনি কোথায় প্রোডাক্টটা ইউজ করতেছেন, তাহলে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট। হ্যাঁ, আপনি বাংলাদেশের ধরেন এখন বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি নামছে, রাস্তার মধ্যে কোনো ছাতা নাই, আপনি 100টা ছাতা নিয়ে নামেন, বিক্রি হয়ে যাবে। এই বৃষ্টিটা থামে গেলে ওই ছাতায় তার জন্য বোঝা হয়ে যাবে। রাইট। আপনি সময় সুযোগ দেশ ভেদে প্রোডাক্টের ডিমান্ড হয়, ওই ডিমান্ড নিয়ে যদি আপনি কাজ করতে পারেন বা ডিমান্ড যদি কন্টিনিউ করে তাহলে আপনি চলতে পারবেন। ছাতা সিজনাল বিজনেস, আম সিজনাল বিজনেস, ঠিক আছে, কিন্তু মগটা সিজনাল না, সারা জীবন পানি খাওয়া লাগবে। সো আপনি আপনার বিজনেস মডেলটা আপনি কীভাবে সাজাবেন, কীভাবে সেল করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে ভাইরাল হবেন, কীভাবে ভাইরাল করবেন, তার উপরে ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কীভাবে চলবে। যেরকম আমরা কেন চায়নার প্রোডাক্টটা এখানে নিয়ে আসলাম, যে চায়নাতে কেন বিজনেস সেট আপ করবেন। দেখেন আমরা দেখলাম যে আমাদের কাছে যারা আসতেছে অনেক, প্রায় 2 থেকে 3 হাজার আমাদের সেমিনারে জয়েন করলে আমরা মাত্র 115 জনকে অনবোর্ড করেছি বা করতে পারছি। হ্যাঁ, কেন? উদ্দেশ্য হচ্ছে আমরা যারা দেখলাম যে সবাই আসলে বিজনেসম্যান না, তারা দেশের বাইরে যাইতে চাচ্ছে এবং তাদের কাছে অ্যাকচুয়ালি 40-50 লাখ টাকা নাই। কারণ আসলে আমরা যখন ডিটেলসটা বলি, সব কিছু বুঝাই এবং দেখি তার এই ক্যাপাবিলিটি আছে কিনা, তাইলে তারই উৎসাহিত করি। কিন্তু চায়নাতে মাত্র 5 থেকে 6 লাখ টাকা লাগতেছে। সো হিউজ বড় একটা মার্কেট আছে, যারা দেশের বাইরে যাইতে চাচ্ছে, তারা দেশের বাইরে ব্যবসা করতে যাচ্ছে, তারা বিজনেস করার জন্য ক্যাপেবল, বাট তারা এই স্কোপটা পাচ্ছে না বা তাদেরকে কেউ এই মার্কেটে এখনো কেউ ইন করে নাই। দ্যাটস ওয়াই উই আর কামিং দেয়ার, যে আমরা এখানে যাচ্ছি। মার্কেটটা তো একদম আনটাস্ট এবং অনেক বড় একটা মার্কেট। সো ঠিক আছে, আপনারা আসেন, যেহেতু আমাদের বিজনেস করার এক্সপিরিয়েন্স আছে, আমাদের লুৎফর সাহেব অলরেডি চায়নাতে যাচ্ছেন, তো সেখানে আমাদের সব সেটআপমেন্ট অলরেডি রেডি হয়েছে এবং এখানে আমাদের সাকসেস রেশিও আছে। আমরা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস শুরু করার আগে নিজেরা ইনভেস্টমেন্টে যাই এবং সেখানে নিজের সাথে যখন সাকসেস হয় সেখানে আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যায় বা কোটি কোটি টাকা আমাদের খরচ হয়ে যায়, বলতে পারেন ইনভেস্টমেন্ট হয়ে যায়। যে চায়নার এই প্রজেক্টে আমরা ইনভেস্টমেন্ট করে ফেলছেন অলরেডি, এবং এটা একদম প্রুভেন মেথড, লাইক লিথুনিয়াতে আমরা এই পুরো প্রসিডিওর মধ্যে থেকে আমি নিজে গেছি, একদম টিআরসি থেকে, ফ্যামিলি থেকে শুরু করে, স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে, টিআরসি চায়নাতে যাবেন না, অফকোর্স অলরেডি আগামী মাসে চলে যাচ্ছে। লুৎফর আমাদের অফিস নিচ্ছে, অলরেডি টিম সেখানে চলে গেছে, আরেকটা টিম যাচ্ছে। আপনারা কন্টেন্ট পাবেন, দেখবেন চায়না থেকে আমাদের কন্টেন্ট আসতেছে। সো আমাদের কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য যেই দেশে আমরা যাচ্ছি
এটার মার্কেট যাচাই করার পর সেই সার্ভিস বা প্রোভাইডটা আমরা নিয়ে আসতেছি, এরপর আর নিয়ে আসতেছি। রাইট। এই দেখেন চায়নাতে কিন্তু পাসপোর্ট হয় না, এরপরে আমরা আরেকটা কান্ট্রি আসতেছি এশিয়ার মধ্যে পাসপোর্ট যেন হয়, ফ্যামিলি হিসেবে ওখানে বসবাস করতে পারে। এটা এখন হিডেন থাক, আমরা এখন নিয়ে আসি। আচ্ছা, এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আসি আমরা। এইখানেও হচ্ছে অলরেডি আপনারা ইনভেস্ট করে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্ট গ্লোবাল হচ্ছে প্রথমে নিজেরা ইনভেস্ট করে, নিজেরা টেস্ট করে, 100% সফলতা পেলে দেন সেটাকে সার্ভিস হিসেবে হচ্ছে ইন্ট্রোডিউস। এরপর আমরা আসি যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সার্ভিস নিতে পারেন, বা চাইলে আপনি নিজেও করতে পারেন। সো আপনি এইটা পানিটা খাইতে অনেক মিষ্টি, আপনি নিজেই পানি খান নাই, আরেকজন যদি বলেন পানি খাইতে মিষ্টি, সো পানিটা প্রোডাকশন করতে, পানিটা তৈরি করতে কতটুকু চিনি দিয়েছেন, কী করে পানিটা মিষ্টি হয়েছে আপনি বলতে পারবেন না। সো ঠিক আছে, আমি বলতেছি চায়নায় আসেন, আমি নিজেই চায়নায় যাই না, বা চায়না আমার কোনো ক্লায়েন্টকে আমি পাঠাই নাই, বা আমাদের সাকসেস নাই, বা আমার টিম নাই, হাউ ইজ পসিবল আমি আপনাকে বলবো যে আপনি চায়না যান? আমরা যেটা করি এক্সপেরিমেন্টটা নিজের থেকে ডান করার পরে সাকসেস দেখার পরে আমরা ক্লায়েন্টের কাছে আসি এবং সাকসেসটা মানুষের কাছে নিয়ে আসি দেই, সো তখন মানুষের এটা খুব ভালোভাবে নেয়। তো আশা করি চায়নাটাও খুব ভালোভাবে নেবে, এবং এটার মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়তো থাকবে। আমরা চাচ্ছি কত কম খরচে কত ভালোভাবে কীভাবে চায়নাটাকে মানুষের সামনে তুলে ধরতে পারি, দিস ইজ দ্য ম্যাটার। যদি আমরা স্টুডেন্ট নিয়ে বেশি কাজ করি, সো দেখলাম যে চায়নাতে স্টুডেন্ট ভিসা পড়তে গেলে বা ইউরোপে স্টুডেন্ট ভিসা পড়তে গেলে এর চেয়ে বেশি খরচ হয়। অনেকেই আছে ফ্যামিলি সহ যাইতে চায়, ফ্যামিলি সহ এক জায়গায় বসবাস করতে চায়, এই মুহূর্তে হয়তো দেশে থাকতে চাচ্ছে না, দেশের বাইরে থেকে ব্যবসা করতে যাচ্ছে, তাদের জন্য চায়না একটা খুব সুন্দর কান্ট্রি হতে পারে, আপনার কি বলবো গ্রেট ডেস্টিনেশন হতে পারে। এই ধরেন আমি হচ্ছে এই বিজনেস ভিসা ফর্ম করে আমি চায়নাতে গেলাম, এখন আমি আমার তো আর পড়াশোনা করার দরকার নেই, আমার ফ্যামিলির কেউ পড়াশোনা করতে চাচ্ছে, পড়াশোনা করতে পারবে, চাকরিও করতে পারবে, জবও করতে পারবে। আপনি জব করতে পারবেন না বিকজ আপনি কোম্পানি ফার্ম করছেন, আপনি আপনার কোম্পানি থেকে প্রফিট নিতে পারবেন, কিন্তু আপনার যে ডিপেন্ড তার তো স্বাধীনতা ক্ষুণ্ণ করার কোনো অধিকার কারো নাই। সে ওইখানে যে কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গায় জব করতে পারবে, পড়াশোনা করতে পারবে, জব করতে পারবে, সেও একটা ব্যবসা খুলতে পারবে, আপনার বাচ্চারাও সবকিছু করতে পারবে অ্যাজ পার লিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা। সো এটা নিয়ে আমাদের সেমিনার আছে, আগামী 7ই আগস্ট কিন্তু আমাদের একটা সেমিনার আছে, হ্যাঁ খালিদ ফরহান ভাই থাকবে, আমিও থাকার চেষ্টা করব, যেহেতু বিজনেস নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি। মূলত এটা এখন পর্যন্ত লুৎফর রহমান সাহেব দেখছি, রকিব সাহেব দেখছেন, উনিও আসবেন। সো কেউ যদি আরও ডিটেলস ডেপথে জানতে চান, আমাদের 7ই আগস্টের যে সেমিনার আছে সেখানে জয়েন করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের অফিসে কিন্তু এটার জন্য যারা কনসালটেন্ট আছে তারা কিন্তু ফ্রি অফ কস্ট আপনাকে সব ডেলিভারি দিচ্ছে, যে আরও ডেপথে আপনার যদি জানার দরকার হয় কি কি আসলে আপনি ফ্রি এইটা কনসালটেন্সি নিতে পারবেন। লুৎফর সাহেব দেশে থাকলে তার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার সাথে অনলাইনে বেশিরভাগই পাইতে হয়, কারণ দেশে খুব একটা সময় আমাদের থাকা হয় না। সো এই বিষয়ে যদি আরও ডিটেলস আপনার বা আপনার টিমের অথবা আমাদের দর্শক যারা আছে তারা যদি জানতে চান, চলে আসতে পারেন। কাদের ভিসা হয়েছে, কিভাবে ভিসা হয়েছে, তাদের সাথে যদি কথা বলতে চান, লাগবে ভাই যদি আমি 3 মাস সব শুরু সব, হ্যাঁ কোম্পানি ফরমেশন 1 মাস, সব মিলে 3 থেকে 3.5 মাস আপনার সাপোর্ট থাকতে হবে, আপনার ডকুমেন্টেশন, কাগজপত্র, টাকা পয়সা সব ঠিকঠাক থাকবে। ব্যাংক ব্যালেন্সের একটা যে স্টেটমেন্ট লাগে বা এরকম কিছু দরকার নেই, কিছু দরকার নেই। সো যা লাগবে আপনারা আসলে যা করার দরকার আমরা হেল্প করব, সাপোর্ট দিব। আশা করি যদি আপনার রিজিকে থাকে, আপনি যদি চান যে চায়নায় বসে আপনি ব্যবসা করতে চান সারা পৃথিবীর সাথে, ইউ আর ওয়েলকাম, উই আর দেয়ার। নেগেটিভ পয়েন্ট শুধু একটাই, এখানে কখনো পাসপোর্ট হবে না, বিকজ অফ এখানে অনেক জনবল, অনেক মানুষ থাকে। পাসপোর্টের জন্য আপনি ইউরোপ অথবা আমরা অন্য যে এশিয়ার দেশগুলো নিয়ে কাজ করতেছি সেখানে। এশিয়ার যে কান্ট্রির কথা বলেন, যেটা রিভিল করেন না, আমাকেও বলেন না এখনো। আচ্ছা, এশিয়ার যে কান্ট্রি, ওটা কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নাকি? এশিয়া ফার্স্ট ওয়ার্ল্ড, এশিয়ার মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড তো পাবেন না, মালয়েশিয়া ফার্স্ট ওয়ার্ল্ড ধরা হয় না। সো কাছাকাছি, মালয়েশিয়ার কাছাকাছি খুব ভালো একটা দেশ এবং খুব ভালো বিজনেস করতেছে ওখান থেকে, আর অনেক বেশি কানেক্টিভিটি, ওখান থেকে ইউরোপের যাওয়ার রাস্তা সহজ বা অনেক সুযোগ সুবিধা আছে। ভেরি সুন আমরা আপনার পাবলিশ করবো, ওখানে আমরা না যাই, মানুষকে বিভ্রান্ত না করি। ইউ আর ওয়েলকাম উইথ লিথুনিয়া আর চায়না, হোয়াট এভার ইট ইজ, যেখানে বিজনেস আপনি এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তো আসতেন। এই হ্যাঁ, এখন পর্যন্ত 2টা প্রুভেন মেথড আরো আছে, কিন্তু ওগুলো প্রুভেন না। হ্যাঁ, প্রুভেন না, আমরা টেস্ট এন্ড ট্রায়াল কাজ করতেছি, আপনাদের সাকসেসও হয়ে গেছে, বাট আরও কিছু জিনিসে আমরা চাচ্ছি কস্ট মিনিমাইজ করার জন্য, এটা যেন বেশি না হয়, আমাদের ক্লায়েন্ট যেন ভালো সার্ভিস পায়, আমরা যেন ওখানে যেতে পারি, আমাদের অফিসটা ওখানে সেট আপ করা। যেমন চায়নাতে আমাদের অফিস আছে, লিথুনিয়াতে অফিস আছে, চায়নার এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করে আপনার ওই জায়গায় নিয়ে যেতে পারবো। আপনি লিথুনিয়াতে বসলে লিথুনিয়ার অফিস থেকে ওখানে নিতে পারবো। মানে আজকেও আমি দেখেন, আজকে বাংলাদেশে কোনো কারণে আমার এখনো যাওয়া হয় নাই, বাট আজকেও লিথুনিয়াতে আমি নাই, বাট আমার টিম এয়ারপোর্ট থেকে একজন ক্লায়েন্টকে পুরো অফিস বা লিথুনিয়া শহর পুরো ঘুরে আবার লিথুনিয়ার একটা এয়ারপোর্টে নিয়ে রেখে আসছে। মানে লিথুনিয়ার এয়ারপোর্টে রেখে আসছে বলতে আমি বুঝে যাচ্ছি সে আবার দেশে ফেরত আসছে। সো আমি চাই চায়নাতেও আমার যে ক্লায়েন্টগুলো যাবে, ঢাকা টু চায়না যেখানেই হোক, কোনো রকম সাপোর্ট বা সার্ভিসে আমাদের জন্য কোনো কমতি না থাকে, সবটা যেন ফার্স্ট গ্লোবাল দিতে পারে, কোনো ক্লেম না থাকে। সেটা হচ্ছে আমাদের ইচ্ছা, আশা, এবং যেটা আমরা করে যাচ্ছি সেটা আমরা করতে থাকবো। আর একটা বিষয়, হ্যাঁ একদম লাস্ট, এটা একটু কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে কিছুদিন আগে কিছু কোয়েশ্চেন উঠছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ওই যেটা বললাম স্পেস নেয়া,
হ্যাঁ রেন্টে নেয়া এরকম এরকম কিছু এলিগেশনস আসছে, সেটা নিয়ে যদি আপনার কিছু থাকে। গ্রেট। প্রথম হচ্ছে দেখেন জায়গা স্পেস ভাড়া দেওয়া খুব, আমাদের একটা ওয়্যার হাউস আছে, ওই যে কোয়ার্কিং স্পেসের নিয়ে আমরা দেখাচ্ছি যে আমরা অনেক বড় অফিস নিচ্ছি, এরকম কিছু এলিগেশনস আসছে, এটা নিয়ে অলরেডি আমাদের অফিস তো বিদ্যমান, আমাদের 2400 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট কোয়ার্কিং স্পেস, এটা ফুল আমার নিজের অফিস। আমার নিজের অফিসে আমি নিজে বসতেছি, আমার টিম বসতেছে, আমার ই বাইক স্টোর আছে, এবং এখানে মানুষজনই অফিস করে। কেউ যদি চায় এসে দেখে যান যেটা একদম। আপনি যদি এখন অনেকেই এটা বলবেন ভাই আমি তো ইউরোপ যাইতে পারবো না, এই জন্য আপনি এই কথা বলছেন। দেখেন গুগল ম্যাপে লাইভ করা আছে, ওকে, আমাদের অফিস রেজিস্ট্রেশন সেন্টারে লাইভ করা আছে, সিন্দিত কনসোর্টিয়াম এলএলসি, বাংলাদেশের সিন্দিত কনসোর্টিয়াম লিমিটেড। আপনি ওইখানে যদি লাইভ আমাদের সাথে কানেক্ট হতে চান, লাইভ কানেক্ট হন আমাদের টিমের সাথে। কোনো সার্ভিস যদি চান, যদি আপনি না যেতে পারেন, আপনার কোনো আত্মীয় স্বজন যদি থাকে লিথুনিয়াতে, বেটার ওয়েলকাম টু আওয়ার লিথুনিয়া অফিস, ভিজিট করেন, দেখেন, শোনেন, বোঝেন, তারপর মন্তব্য করেন। আর মজার ব্যাপারটা হচ্ছে মন্তব্য করার পর আমাদের চুপ থাকার কারণ হচ্ছে আমরা লাখ লাখ টাকা খরচ করে বুস্টিং করি। যারা আমাদের নিয়ে কথাবার্তা বলে তাদের দেখলাম 20,000 21,000 ফলোয়ার আছে বা লাইক আছে, তারা আমাদেরকে নিয়ে যত কথা বলে উইদাউট কস্টিং আমাদের মার্কেটিংটা হয়। যারা কমেন্ট করে তারা আমার ক্লায়েন্ট না, যারা আমার ক্লায়েন্ট হইতে চায় বা হওয়ার যোগ্যতা রাখে, তারা ওই কমেন্ট দেখে অরিজিনালি আমাদের পেজ আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ক্লায়েন্ট হয়ে যায়। সো বেটার যে হেটাররা হেট করবে, হেটিং মার্কেটিং যেটা আছে, আমরা কি এই সেম জিনিসটাই আবার চায়নাতেও পাচ্ছি? অফকোর্স, এইটার জন্যই তো লুৎফর রহমান সাহেব যাচ্ছে, আমি যাচ্ছি, খালিদ ফরহান ভাই কয়েকদিন আগে চায়না থেকে আসলো, সেও এই মার্কেট রিসার্চ করছে, ঠিক আছে, অনেক কিছু। যেখানেই যাই দেখবেন লিথুনিয়াতে কিন্তু খালিদ ফরহান আসছে, ঠিক আছে। সে একটা কথা বলছে যে আপনি খেয়াল করবেন কিনা, যে আমি মোটা মানুষের কাছ থেকে চিকেন হওয়ার পরামর্শ নেই না। দেখবেন লিথুনিয়াতে গিয়ে আমাদের অফিস দেখে ভিজিট করে দেন সে কন্টেন্ট নিয়ে মার্কেটিংয়ে আসছে, যে হ্যাঁ আমি সব স্ট্রেংথ কনফার্ম হওয়ার জন্য। চায়নাতে আমরা কনফার্ম হয়েছি, সব কিছু ডান করছি, ভিসা ডান করছি, ইভেন তো আমাদের সেট আপ রেডি করতেছি, দেন আমরা এখন কন্টেন্টে আসছি। ইউ আর ওয়েলকাম টু চায়না। আপনি এখন চাইলে আপনার ফ্যামিলি সহ চায়না, অর্থাৎ বাংলাদেশ থেকে চায়না পর্যন্ত যা যা সার্ভিস সাপোর্ট দরকার অল আর দেয়ার। ভাইয়া দিস ইজ দ্য ম্যাটার। বলেন ভাইয়া, লাস্ট কোয়েশ্চেন, এরপর আমরা শেষ করে দেব। 6 লাখ টাকা আমাদের বিজনেস ফরমেশন লাগবে, একসাথে না, 2 লাখ 2 লাখ 2 লাখ। ও 3 মাসে আমার ইনস্টলমেন্ট। তার মানে হচ্ছে আমার জন্য এটা অনেক বড় একটা প্যারা হবে না, রাইট? এসএমই বিজনেসের জন্য এটা অনেক ভালো একটা নিউজ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর হচ্ছে আমার চায়নাতে আমি চলে গেলাম। আচ্ছা, ফ্লাইট কস্টিং গুলো তো আমার নিজের, ফ্লাইট কস্টিং, তারপর হচ্ছে আপনার মেডিকেলটা আপনার নিজের, কারণ আপনার বডিতে কি আছে আমি জানি না। এটা কেমন 40,000 45,000 টাকা আপনি পেয়ে যাবেন, কারণ তো ওয়ান ওয়ে হবে, কারণ আপনি মেডিকেল কস্টটা 10-15,000। মানে আমি 6 লাখ টাকার পরে আমার হচ্ছে চায়না পৌঁছানো পর্যন্ত 50-60 টাকার মধ্যে। কিন্তু হ্যাঁ, যেহেতু আপনি চায়না থাকবেন, এটা চিন্তা করে লাভ নেই, কারণ সব খরচ চায়নাতেই হবে। থাকবেন, খাবেন, ঘুরবেন, আজীবনই আসা যাওয়া করবেন, যদি আপনি লাইফ টাইম কন্টিনিউ করেন বা যতদিন আসা যাওয়া করেন, এটা তো বিদ্যমান খরচ। আর চায়না এখান থেকে যাইতে মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা আপনি চলে যাবেন। আসলেই গুয়াংজু যেতে কতক্ষণ লাগে? ইটস নট এ বিগ ডিল। আপনি যদি একটু ম্যাপে দেখেন, বাংলাদেশের নিয়ার টু বাউন্ডারি, ইন্ডিয়া নিয়ার টু বাউন্ডারি চায়না। আচ্ছা, তো আপনি বর্ডারে যাওয়ার পর আপনি ট্রেন যোগে চলে গেলেন। প্রতিদিনই সকাল বিকাল আমাদের চায়নার সাথে ফ্লাইট আছে, চায়নার 2টা ফ্লাইট প্রতিদিনই বাংলাদেশ থেকে যায়। এখন তো আরো অনেক কানেক্টিভিটি বাড়তেছে, চায়নার সাথে আমাদের দেশের সরকারের ভালো কানেক্টিভিটি হচ্ছে। মানে 50-60 হাজার টাকা হচ্ছে আমি চলে গেলাম, মানে অ্যাটলিস্ট প্রথম দিকে হয়তো আমি আসার চিন্তা করবো না। ওকে, গেলাম, মান্থলি আমার কস্টিং 20,000 টাকা। 20,000 পারবেন না, 30,000 টাকা খাওয়া সহ, থাকা খাওয়া সহ 30,000 টাকা। আমি মোটামুটি ধরেন না, আমি হচ্ছে 2 লাখ টাকা সেফ নিয়ে গেলাম, হচ্ছে আমি যেন থাকতে পারি। 2 লাখ টাকা আমার 4-5 মাস তো আমি একটা ব্যাকআপ হয়ে যাবে, এর মধ্যে তো একটা বিজনেস আমি দাঁড়া করাই ফেলতে। এই চিন্তাগুলো যায় না, ব্যবসা নিয়ে যান। আমার কথা হচ্ছে যারা ব্যবসায়ী তারা যান, বা ব্যবসা করার জন্য ক্যাপাবিলিটি হয়ে যাবেন। কারণ দেখেন 2 লাখ টাকা নিয়ে আপনি যদি গেলেন, আপনি যদি ব্যবসা করার টাকা না থাকে, ব্যবসার ক্যাপাসিটি না থাকে, বা ব্যবসা করতে না পারেন, কেন যাবেন? থাকা খাওয়ার এত টাকা দিয়ে কি করবেন? 2 লাখ টাকা যদি ঘুরতে যেতেন তাহলে বলতাম ঠিক আছে, 2 লাখ টাকা থাকতে খেতে যদি উড়াই ফেলেন তাহলে ব্যবসা করতে পারবেন না, দরকারই নেই। হ্যাঁ, যেমন আজকে একটা কথা বলতেছিলাম একজনের, আমাদের খুব রিনাউন একটা পেজ, যে যারা এই মুহূর্তে চাকরিতে আছেন তারা যদি ব্যবসা করতে চান 3টা কাজ করবেন, তারপর ব্যবসায় যাবেন। যদি রাগ করেন এই ভিডিওটা আপনার জন্য না। আচ্ছা, সে বলতেছিল কি ভিডিও, যে আপনি খুব ভালো একটা কর্পোরেট লেভেলে জব করেন, আপনি কোনো বড় বা মাঝারি বা ছোট একটা ব্যবসা দিতে যাচ্ছেন। আপনি কি করবেন? প্রথম 100 গামছা কিনবেন। 100 গামছা কিনা, এই 100 প্রথম 7 দিনে অফিস থেকে ছুটি নেবেন। 100 গামছা নিয়ে রাস্তায় রাস্তায় 100 গামলা বিক্রি করবেন। যদি 100 গামছা বিক্রি করতে পারেন, সেকেন্ড প্রজেক্ট হচ্ছে আপনি 100 ডিম কিনবেন। ডিম কিনা সন্ধ্যার পর অফিস ছুটি নেবেন না, তখন এই ডিম সেল করবেন। থার্ড হচ্ছে আপনি কাউরান বাজারে যাবেন, যায়া 2টা থেকে মধ্যরাতের এই জিনিসটা দেখবেন যে কোন ধরনের প্রোডাক্ট সোর্সিং করা যায়, প্রোডাক্ট সেল করা যায়। যদি লজ্জা, ভয়, শ্রম এটা আপনার কারণ হয়ে দেয়, এই কাছে আপনি পারবেন না বা এই বিক্রিগুলো আপনি করতে পারেন নাই, যেই চাকরিতে আছেন সেখানে থাকেন, দয়া করে ব্যবসায় আসেন না। ওয়াও, আমার কাছে খুব ভালো লাগছে
ঠিক আছে, এটা আমি নামটা বলে দেই, যদি নিয়াজ আহমেদের পেজে যান দেখবেন যে উনি এটা করছে। আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে, অ্যাকচুয়ালি আপনি যদি ব্যবসা করতে যান আর যদি আপনি এই কাজ করে, আপনি ব্যবসা করতে গেছেন, আপনি লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, আপনার হেটাররা কি বলতেছে বা কি কাজ করতেছেন, অ্যাকচুয়ালি আপনি সেলসম্যানশিপ নাই, মার্কেটিং নাই, প্রোডাক্ট সোর্সিং নাই, প্রফিট হলো না লস হইলো, পরিশ্রম, সব কিছু এই 3টা প্রজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি জড়িত। সো আপনি যদি ব্যবসা করতে যান, আমিও বলবো আপনি আগে এই কাজ করেন। কাজ করে যদি দেখেন যে হ্যাঁ আপনি পারতেছেন, এবার আপনি পুরো গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে বসেন, নো ইস্যু, বা আরও বড় ইন্ডাস্ট্রি নিয়ে বসেন, আরও ইনভেস্টমেন্টে নিয়ে আসেন, এই কাজটুকু আগে করতে পারেন কিনা দেখেন। সবাই ব্যবসা করতে চায় বাট শ্রম দিতে চায় না, লজ্জা পায়, শ্রম, অনেক বিষয় আছে। সো যদি ব্যবসা করতে যাইতে চান, ব্যবসায়ী হইতে চান, ব্যবসা করার মানসিকতা নিয়েই যান। চাকরি করার মানসিকতা হলে চাকরি করার মানসিকতা নিয়ে যাওয়াটা, যে যাই আর দেখি কিছু করতে পারি কিনা, তাহলে যায় না, দরকারই নেই, তাহলে আপনি এই পয়সাটাও নষ্ট, এই চিন্তাটা যাদের তাদের দরকারই নেই, এই পয়সাটাই নষ্ট। এই যে 6 লাখ টাকা ব্যয় করবেন এটাও নষ্ট, যেটা করে আসবেন এটাও নষ্ট, খালি খালি আমাদের গালাগালি করবেন। বেটার হচ্ছে আমরা এই ধরনের ক্লায়েন্টকে চাই না যে ব্যবসায়ী হতে চায় না, ব্যবসা করে না, ব্যবসা করার মানসিকতা নেই, তাদের জন্য এই বিজনেস ওপেন করে সেটেল হয়, তাদের জন্য না। আচ্ছা, সো থ্যাংক ইউ ভাই, আজকে অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম চায়না বিজনেস ভিসা নিয়ে, যদিও এটা আমি বুঝতে পারছি এটা আমার জন্য না। ওয়াই, বিজনেসম্যান অবশ্যই এন্টারপ্রেনার হওয়া উচিত। জি জি, এটা আমার জন্য না, আমার অন্য ধান্দা করতে হবে, অন্য চিন্তা করতে হবে, যেটা করতেছি এটা করতে হবে। আচ্ছা, তবে আমি এইটাও একটা সেকেন্ড থটে রাখবো, রকিব ভাইকে ধরবো। আচ্ছা, পিছনে লুৎফুর রহমান রকিব ভাই আমাদের, যিনি হচ্ছে নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, আজকে এইটুকুই। আজকে কিন্তু আমি বেশি আটকাই নাই, গালাগালি করলে একটু আস্তে ধীরে করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।